মেহু যেমনটা ভেবেছিল তেমনই হয়েছে। অফিস শেষেই সাজিদ এসে বাড়িতে হাজির হয়েছে। সেই যে তার জ্বর হয়েছিল তারপরে আর আসেনি এ কয়দিনে। আজ এসে হাজির হয়েছে। বাবা মা তখন রুমে ছিলেন। মেহু বিরক্ত হয়ে দরজা খুলে সাজিদের সাথে রাগারাগি করতে যায়। সাজিদ ব্যাপারটা বুঝতে পেরেই মেহুর পেছনে উকি দেয় আগে। কাউকে দেখতে না পেয়েই সোজা মেহুকে জড়িয়ে ধরে দুগালের ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। আর মুখে বলে, বউ, সারপ্রাইজ আছে তাই চলে আসছি। এভাবে বলো না, আমার আত্মসম্মানে আঘাত লাগলে কিন্তু আর আসবো না। পরে কাঁদলেও আমাকে পাবে না, বলে দিলাম। আপনার আত্মসম্মান আছে আদৌ? নেই বলছো? অপমান করছো আমায় বউ। চলে যাই তবে, টাটা, আসসালামু আলাইকুম। সাজিদ অবাক হয়ে তাকিয়ে থাকে। ভেবেছে মেহু হয়তো মজা করছে, তবে মেহুর মুখ দেখে মনে হচ্ছে সে সিরিয়াস। তাই সাজিদ মন ভার করে চলে যেতে নাই। সাজিদকে দরজা পার হতে দেখেই মেহুর টনক নড়ে। সাজিদ তো তার কথাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আজ যদি সত্যিই সাজিদ চলে যায় তবে বিষয়টা অনেক খারাপ হয়ে যাবে। তাই মেহু দ্রুত গিয়ে সাজিদকে আটকাতে যায়। সাজিদের শার্ট খামচে ধরে বলে, প্লিজ যাবেন না, আমার ভুল হয়ে গেছে, ছাড়ো, নয়তো শার্ট খুলে রেখেই চলে যাব। মানুষ দেখে হাসবে, এভাবে শ্বশুর বাড়ি থেকে অর্ধ উলঙ্গ হয়ে যাওয়া ঠিক না। তাতে কি, আত্মসম্মান তো নিয়ে যাব। আপনি আমার সামনে আত্মসম্মানের বড়াই করছেন, তাহলে এই সম্মান নিয়েই থাকুন, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। এবার সাজিদ দমে যায়। মেহু ইতোমধ্যে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সাজিদ তাড়াহুড়ো করে বাসায় ঢুকে দরজা আটকায়। তারপর মেহুকে আটকে বলে, চলো, রুমে গিয়ে পড়ে এসব নিয়ে বিস্তারিত আলাপ করব। আগে আব্বু আম্মুকে ডাকো। কেন, চুরি করে আসছেন? চুরি করেই যাবেন। আব্বু আম্মুকে ডাকছেন কেন? বাড়ির জামাই আমি, তোমার বয়ফ্রেন্ড না যে তোমার সাথে ইটিস পিটিস করে রাতারাতি পালাবো। যাও, ডাকো তাড়াতাড়ি। মেহু সাজিদকে রাগ দেখিয়ে মা বাবার ঘরের দিকে আগায়। সাজিদ হেসে হাতের ব্যাগ টেবিলে রাখে। মেহু সামিনা বেগমকে আনতেই সাজিদ সালাম দিয়ে বলে, আম্মু, আমি যে অফিসে চাকরি করি সেখানে প্রমোশন হয়েছে আমার। তাই এই খবরটা জানাতে সরাসরি মিষ্টি নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ বাবা, সুসংবাদ দিলে। দোয়া করবেন আম্মু। একটু মিষ্টি এনেছিলাম যদি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মিষ্টি মুক্ত করতেই হবে। এই মেহু, প্লেট আন। মিষ্টি দে সবাইকে। মেহু মুচকি হেসে প্লেট আনতে চলে যায়। সাজিদ খুব খুশি হয়ে যায়। আশেপাশে তাকিয়ে রুদ্র কিংবা ইমা কাউকে না দেখে বলে, রুদ্র, ভাবি, ওরা কোথায় আম্মু? সাজিদের কথায় সাথে মেহুর বিয়ে হয়েছে। সে এখন এই পরিবারের একজন সদস্য, তবে এখনও সে ইমার অতীত সম্পর্কে কিছুই জানে না। তাই সামিনা বেগম বলেছেন ইমার চাচার বাড়ি ঘুরতে গিয়েছে। এটা শুনে সাজিদও আর কিছু জিজ্ঞাসা করেনি, কারণ রুদ্রর ব্যাপার রুদ্র বুঝবে, আর সে বুঝবে নিজের ব্যাপার। মিহু মিষ্টি এনে বাবা মাকে দেয়। সাজিদও ওদের সাথে বসে টুকটাক আলাপ করে। তারপর সামিনা বেগম মিহুকে বলে সাজিদকে রুমে নিয়ে যেতে। সাজিদ ফ্রেশ হতে হতে খাবার গরম করে ফেলুক। খাবারের কথা শুনেই সাজিদ বলে, আম্মু, আজকে না, আমাকে চলে যেতে হবে, বাসাতে জানানো হয়নি, সোজা এখানে চলে এসেছে আগে। এসব কি কথা, না খেয়ে কোথাও যাওয়া হবে না। সাজিদ, বসো, ফ্রেশ হয়ে রেস্ট করো। যেহেতু একটা সুসংবাদ নিয়ে এসেছো, তোমার পরিবারেও জানানোর ব্যাপার আছে, তাই আটকাবো না তোমায়। তবে না খেয়ে যেতে পারবে না। মেহু, যা, খাবার গরম করে দে। মেহু মাথা নাড়িয়ে সাজিদকে রুমে যেতে বলে সে রান্নাঘরে চলে যায়। তারা চলে যেতেই সামনা বেগমও রুমে চলে যায়। রিয়াজুল হক এসেই একটু গল্প করে চলে গিয়েছেন। বুড়ো হয়ে গেছেন, হাঁটুর ব্যথা বেড়েছে। ছেলের ব্যবসার সফলতা শুরু হওয়ার পরপরই নিজের চাকরি থেকে রিটায়ার করে ফেলেছেন। এতে অবশ্য রুদ্রর চাপটাই বেশি ছিল। ছেলে সংসার সামলাবে এখন, বাবার আর কোনো কাজ করতে হবে না। রিয়াজুল হকও আর না করেননি। গতবারের অ্যাক্সিডেন্টের পর থেকে অল্পতেই ব্যথা বেড়ে যায় তার। তাই আর শরীরের উপর চাপ দেননি। যেহেতু সরকারি চাকরি ছিল, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেনশন পান। সেটা ছেলের হাতে তুলে দিতে চেয়েছিলেন সংসারের খরচের জন্য, তবে রুদ্র একদম না করে দিয়েছেন। সে যতদিন পারবে সামলে নেবে। বাবার এই টাকা নিজের কাছেই জমা রাখুক। জীবনে কখন কি হয়ে যায় বলা তো যায় না। বিপদে পড়লে না হয় সেটা খরচ করা যাবে। ততদিন বাবা মা নিজেদের ইচ্ছে মতোই টুকটাক খরচ করুক। তবে রিয়াজুল হক যেহেতু চাকরিজীবী মানুষ ছিলেন, তাই ওনার সারাদিন ঘরে বসে ভালো লাগে না। দেখা যায় প্রায়ই পাড়ার মোড়ে চলে যায় সমবয়সীর সাথে আড্ডা দিতে। মাঝে মাঝে নাতনির জন্য এটা সেটা খেলনা কিনে আনেন। নাতনির জন্য অন্য কিছু খাওয়ার বয়স হয়নি, তাই বাসার দুই মেয়ে বউয়ের জন্য এটা সেটা খাবার নিয়ে আসেন। একদিন ওনার হাতে ফুচকা দেখে তো বাকিরা অবাক। বাবা কখনোই এই খাবার আনবে তারা ভাবেনি। তারপরও সবাই মিলে মজা করে খেয়েছিল। একমাত্র রুদ্রই কাজে থাকায় সে সব মিস করেছিল।
সাজিদ ফ্রেশ হয়ে রুমেই বসেছিল। পরনে এখনো অফিসের পোশাকে রয়েছে, সে তো আর থাকবে না, তাই চেঞ্জ করার তাড়া নেই। হয়তো মেহুর রুমে আজকাল তার এক সেট টি শার্ট ট্রাউজার থাকে। অনেকক্ষণ পেরুলেও মেহুকে রুমে আসতে না দেখে সাজিদ নিজেই বের হয়। রান্নাঘরে উকি দিয়ে দেখে মেহু একাই হিসাব করছে। এগিয়ে গিয়ে দেখে মেহু বিরিয়ানি রান্না করছে। সাজিদ তো অবাক হয়ে তাকিয়ে থাকে। পেছনে কারো উপস্থিতি অনুভব করে মেহু পেছনে তাকায়। সেখানে সাজিদকে দাঁড়ানো অবস্থায় দেখে বলে, আপনার ক্ষুধা লেগেছে না? আরেকটু অপেক্ষা করুন, হয়ে যাবে এখনই। কি করছো তুমি এসব? বিরিয়ানি করছি। আমার প্রমোশন হয়েছে। আপনার প্রমোশন হয়েছে বলবেন না? তাই একটু চেষ্টা করছে আর কি। এসব তোমায় কে করতে বলেছে মেহু? ঘরে খাবার ছিল না? ওসব গরম করে দিতে। আমার রুমে একা ফেলে তুমি রান্নাঘরে বসে আছো। বলতে বলতে সাজিদ নিজেই এগিয়ে মেহুকে সরিয়ে চুলার সামনে দাঁড়িয়ে পড়ে। মেহু বলে, তো কি হয়েছে? একটু অপেক্ষা করলে সমস্যা কি? অনেক সমস্যা, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। এহ, ঢং। সরুন, আর আমায় হেল্প করতে হবে না। হয়ে গেছে, বসুন গিয়ে, আমি বেড়ে আনছি। আরে পারবে না তুমি, হাতে ফেলে দেবে। আমায় দাও, আমি নিজেই বেড়ে নিচ্ছি। মেহু সাজিদকে সরিয়ে বলে, শিখেছি সব। সমস্যা হবে না, আপনি বসুন গিয়ে। সাজিদ তবুও যায় না। সেখানে দাঁড়িয়ে থেকে মেহুর কাজ করা দেখতে থাকে। মেহু কেমন ওড়না গায়ের সাথে পেঁচিয়ে তারপর দক্ষ হাতে কাজ করছে। সাজিদ রান্নাঘরের দরজায় হেলান দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তার প্রিয়তমার দিকে তাকিয়ে থাকে। রুদ্র চোখ বন্ধ করে থাকতে থাকতে মেয়ের পাশেই ঘুমিয়ে গিয়েছিল। তার ঘুম ভেঙে মেয়ের চড়ায় মেয়ে তার পাশেই জেগে গিয়ে হাত পা ছোড়াছুড়ি করছে আর মুখ দিয়ে অজানা শব্দ করছে। রুদ্র উঠেই মেয়েকে চেক করে দেখে মেয়ে কাপড় নষ্ট করে এমন দুষ্টুমি করছে। ডায়াপার পরানো ছিল বলে আর সমস্যা হয়নি। রুদ্র যেহেতু চেঞ্জ করতে পারবে না, তাই আর চেষ্টাও করে না। কিছুক্ষণের মাঝেই ইমা চলে আসলে ইমাকে বলে, কোথায় ছিলে এতক্ষণ? রান্নাঘরে চাচির সাথে। চাচা চলে আসছে, উঠুন আপনি। আর কত ঘুমাবেন? রুদ্র আড়মোড়া ভেঙে মেয়ের গালে চুমু দিয়ে উঠে বসে তারপর বলে, ডাকনি কেন আমায়? আর আমিও কিভাবে যেন ঘুমিয়ে গেলাম, বুঝতেই পারিনি। রাতে না ঘুমালে তো এমনই হবে। রাতে বলেছিলাম মেয়েকে আমার কাছে দিয়ে আপনি ঘুমান, তা না করে আমায় ঘুমাতে দিয়ে রাতে মেয়েকে রেখেছেন। আপনাকে এসব করতে কে বলেছিল? হয়েছে, রাখো। মাঝে মাঝে না ঘুমালে কিছুই হয় না। দেখলে তো রাতের ঘুম পুষিয়ে নিয়েছি। অন্তত তুমি তো ঘুমিয়েছিলে, নয়তো আজকে এতটা জার্নি কিভাবে করতে? এখন উঠুন, মেয়েকে নিয়ে বাইরে আসুন, আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। চাচার কাছে গিয়ে বসুন, খাবার দিব এখনই। এই সন্ধ্যায় খাবার? মাত্র 8টা বাজে। দুপুরে খাওয়া হয়েছিল? ক্ষুধা লাগেনি? আমার পেয়েছে প্রচুর। চলুন তাড়াতাড়ি। রুদ্র আর কথা বাড়ায় না। ঘুমিয়েছিল বলে ক্ষুধাটা এতক্ষণ টের পায়নি, তবে এখন বুঝতে পারছে একটু একটু। তাই মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বের হয়, গিয়ে সোহেল সাহেবের সাথেই বসে। ইনায়াকে দেখে সোহেল সাহেব অনেক আদর করেন। তারপরে রিদি এসে ইনায়াকে নিয়ে যায়। সেই কখন থেকে ইনার ঘুম ভাঙার অপেক্ষা করেছিল সে, তবে তাদের বাবা মেয়ের তো ঘুম ভাঙার নামই নিচ্ছিল না। একবার তো উকি দিয়ে দেখেছিল ইনায়া রুদ্রর এক বাহুকে যার হাত পায়ে আঁকড়ে ধরে ঘুমাচ্ছিল। দেখতে কতটা কিউট লাগছিল তাদের। সেটা আবার ইমাকেই ডেকে এনে দেখিয়েছে। ইমা তো এমনিও এসব দেখে অভ্যস্ত। মেয়েকে ঘুম পাড়ালে পাশে কোলবালিশ রেখে মেয়েকে শোয়াতো। এখন রুদ্র সেই কোলবালিশের দায়িত্ব পালন করে। রিদি এসে ইনাকে নিয়ে গেলে রুদ্র পড়ে বসে বসে চাচা শ্বশুরের সাথে গল্প করতে থাকে। কথায় কথায় সোহেল ইসলাম বলেন, রিদির তো এসএসসি গেল, রেজাল্টও দিয়েছে, ভালোই রেজাল্ট করেছে। এখন শহরের কলেজে ভর্তি করাতে গেলে থাকা নিয়ে সমস্যা। ইমা বলেছিল তাদের বাসায় রাখতে, তবে তারা রাজি হননি। এক মেয়ের শ্বশুর বাড়িতে আরেক মেয়ের রাখাটা উচিত নয়। তাই তিনি শুধু রুদ্রকে একটা অনুরোধ করেন, তাদের মেয়ের দিকে একটু খেয়াল রাখতে। রিদিকে তারা শহরের একটা কলেজে ভর্তি করিয়ে সেখানকার হোস্টেলে পাঠাবেন। তারা সবসময় কলেজে গিয়ে খোঁজ না নিতে পারলে রুদ্র যাতে একটু খবর রাখে। একমাত্র মেয়ে তো, অনেক টেনশন হয় তাদের। তবে ভালোভাবে পড়াশোনা করাতে হলে তো আর এসব রিস্ক নিতেই হবে। রুদ্র ওনাকে আশ্বস্ত করে রিদিকে সে তার ছোট বোনের মতোই দেখে রাখবে। তাছাড়া কলেজে হোস্টেলের ব্যাপারটাও ঠিক করে দিবে। ওনাদের আর কষ্ট করতে হবে না। রুদ্রর থেকে এই আশাবাণী পেয়ে তিনি নিশ্চিন্ত হন। রুদ্ররা সবাই মিলে রাতের খাবার শেষ করে। খাবার শেষে রুদ্র মেয়েকে নিয়ে রুমে প্রবেশ করতেই তার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে সাজিদ ফোন দিয়েছে। তার আগে সাজিদের একটা পিকচার মেসেজ এসেছে। কল রিসিভ করে সেই পিকচারটি দেখতে যাই।
সেখানে বিরিয়ানির ছবি দেখে অবাক হয়। ফোনের ওপাশ থেকে সাজিদ বলে, দেখলি দোস্ত, তোর বোনের হাতের প্রথম বিরিয়ানি। টেস্ট কিন্তু আমি আগে পেলাম। গত 18 বছরে তুইও পাসনি। তুই মিস করে গেলি রে। রুদ্র অবাক হয়, এটা মেহু রান্না করেছে। দেখতে একদম পারফেক্ট লাগছে। বোনকে নিয়ে রুদ্র একটু জেলাস হয়ে পড়ে। তাই বুদ্ধি খাটিয়ে বলে, আমার বোনের ভালোবাসাটা কিন্তু আমি আগে পেয়েছি। গত 18 বছরেও তুই পাসনি, কিন্তু সম্পূর্ণ 18 বছরই আমি পেয়েছি। ইস দোস্ত, মিস করলি রে। সাজিদের ফোনে লাউড স্পিকার দেওয়া ছিল। পাশ থেকে মেহু সব শুনতে পাচ্ছিল। সে তো ভাইয়ের কথা শুনেই খিলখিলিয়ে হেসে ফেলে। রুদ্র ফোনের মাঝে মেহুর হাসি শুনতে পায়। তারা যে দুটো মিলে মজা করতে ফোন করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তারপর সাজিদ রুদ্রকে জানায় তার প্রমোশনের কথা। রুদ্রও খুব খুশি হয়ে যায়। বন্ধুকে কয়েকটা প্রশংসার বাণী শুনিয়ে ফোন কাটে। সাজিদ ফোন রেখে সামনে বসা মেহুকে বলে, তোমার ভাইকে জেলাস করতে গিয়েছিলাম, সে নিজেই উল্টো আমায় জেলাস করিয়ে দিল। মেহু হাসতে হাসতে বলে, ঠিক হয়েছে, আমার ভাই বলে কথা। আমাকে কত ভালোবাসে আমার ভাইয়া। আমি বাসি না বুঝি? একটু একটু। আমার ভাইয়ের সমান হবে না। সে তোমার ভাই, ভাইয়ের মতো ভালোবাসুক, আমি না হয় একটু স্বামীর মতোই ভালোবাসি। নাও হা করো। আমি খেয়েছি তো, আমার হাত থেকে আরেকটু খাও। মিহু হার মেনে সাজিদের হাত থেকে খেয়ে নেয়। সাজিদ নিজের পাশাপাশি মিহুকেও খাইয়ে দেয়। তারপর হাত ধুয়ে একটু রেস্ট করার জন্য রুমে যায়। মিহু টেবিল গুছিয়ে নিজেও রুমে যায়। সাজিদ চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। মিহু রুমে আসতেই বলে, মিহু পাখি, একটু চুলগুলো টেনে দাও তো, মাথাটা ভার ভার লাগছে। মিহু পাশে বসে বলে, আজকে থেকে গেলে হয় না? আজকে থেকে গেলে হয় না? স্বামীকে কাছে পাওয়ার এতই আকুলতা? ধ্যাত, এত উল্টাপাল্টা মিনিং খুঁজবেন না। আপনার না খারাপ লাগছে তাই বললাম। ঠিক আছে, আমি মিথ্যে বলেছি একটু তোমায় কাছে রাখার জন্য। মেয়েও সরে যেতে নিলে সাজিদ তার কোমর চেপে ধরে বলে, স্বামীর সেবা করো মেয়ে। একটু রান্না করে খাওয়ালেই সেবা হয় না? স্বামীর সব কথাও শুনতে হয়। এত তিরিং বিরিং করো ভালো না মেয়ে। একটু কাছে বসলে আরো দূরে চলে যাও, এসব ঠিক না পাখি। বসো, দুটো কথা বলো, তোমার কণ্ঠ শুনতেও আরাম লাগে। পাখি বলেন, আবার পাখির মতো তিরিং বিরিং করলেই দোষ, গিরগিটি একটা। আমি গিরগিটি হলে তুমি আমার প্রিয় জংলি বিড়াল। এতক্ষণ পাখি হয়েছিলাম, এখন একটু জংলি বিড়ালের মতো বিহেভিয়ার করি, বিশেষ সময়ে করিও। এখন শান্ত পাখি হয়ে যাও। এমা চাচির হাতে হাতে সব গুছিয়ে রুমে আসে। রুদ্র ততক্ষণে মেয়েকে ঘুম পাড়িয়ে ফেলেছে। মেয়ে ঘুমাতে চাচ্ছিল না, সে তো আছে খেলার মুডে। রুদ্র ঘুম পাড়ানোর জন্য মুখ দিয়ে শব্দ করছিল। আর রিনা সেসব খেলা ভেবে আরো লাফিয়ে উঠছিল। এভাবে বেশ কিছুক্ষণ দুষ্টুমির পর ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এসেছে। তারপর ঘুমিয়েছে। এমা এসে মেয়েকে শুইয়ে দুপাশে বড় বালিশ দিয়ে দেয়। তারপর রুদ্রকে বলে, বাহিরে যাবেন ইনুর বাবা? কেন যাব ইনুর আম্মা? দুষ্টুমিরা, চলুন যাই। আগে না এমন চাঁদনি রাত উঠোনে বসতাম সবাই। প্রতিবেশী মেয়েরাও আসতো। সবাই অনেক খেলতাম, চাচিরাও আসতো, গল্প করতো। এখন তো সবাই কত ব্যস্ত, এসব কিছু ভুলে গেছে। কিন্তু আমার সেসব মনে আছে। মনে পড়লেই এমন সময় বাইরে বের হতে মন চাই। ইনা এত ঘুমিয়ে গেছে, যাবেন আজকে? যদি উঠে পড়ে? রিদি পাশের রুমে আছে, ওকে বলেই বের হব। চল, চলো তবে। ইমা মেয়েকে ঠিকঠাক করে রেখে পাশের রুমে যায়। রিদিকে বলে আসছে। রুদ্র ততক্ষণে নিঃশব্দে বাড়ির বাইরে উঠোনে গিয়েছে। তারপর ইমা আসতেই তারা উঠোন পেরিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে যায়। পুকুরের এক পাশে এখনো কিছুটা ঝোপঝাড় আসে। আগে ইমারা সবাই মিলে রাতে জায়গায় এসে একে অপরকে ভয় দেখাতো। এখানে এসেই সেসব মনে পড়ে যায়। ইমা স্মৃতিচারণ করতে করতে তার অতীতের টুকরো টুকরো বিষয়গুলো রুদ্রকে বলতে থাকে। তারা ছোটবেলায় কত আনন্দ করেছে, কত খেলাধুলা করেছে, সেসবই বলতে থাকে। সেখানে একটা বড় গাছের গুঁড়ি রাখা ছিল। সেখানেই দিনের বেলা সবাই বসে রেস্ট করে। রুদ্র ইমা দুজনেই সেখানে বসে গল্প করতে থাকে। তাদের কথার মাঝেই সেখানে ঝোপঝাড়ে কিছু সংখ্যক জোনাকির পকা দেখা যায়। সংখ্যায় মাত্র কয়েকটা। কারেন্টের যুগে এসে এসবের বিলুপ্তি ঘটেছে। রুদ্র খপ করে হাতের মুঠোয় আলতো করে একটা জোনাকি পকা ধরে নেয়। তারপর হাত মুঠো করে ইমার দিকে বাড়িয়ে দেয়। ইমা তার হাতের মুঠো খুলতেই জোনাকি দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। চাঁদের আলোয় ইমার হাসি মুখ চকচকে করতে থাকে। রুদ্র অপলক দৃষ্টিতে তার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। এমা যে এখন এক সন্তানের মা, সেটা বোঝাই যায় না। অল্প বয়সে মা হয়ে এখন দুজনের একসাথে বড় হচ্ছে।
তবে ইমার প্রতি রুদ্রর ভালোবাসার কোনো কমতি হয়নি, বরং বেড়েছে। যেন এই ইমাকে আরো বেশি কিউট লাগে রুদ্রর কাছে। তার প্রিয়তমা স্ত্রী, তার এক টুকরো বসন্ত, যার স্পর্শ তার জীবনে প্রতিটি নিঃশ্বাসে নতুন করে ভালোবাসার ফুল ফোটায়। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।